রান্নাঘরে এসে দেওরের অতর্কিত প্রেমের প্রস্তাব পেলাম এবং তারপর যা ঘটল, আমি রাতে রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেওর পেছন থেকে এসে আমার কোমর জড়িয়ে ধরল। চমকে উঠে ঘুরে তাকাতেই সে আমার চোখে চোখ রেখে বলল, বুদি, আমি আর লুকাতে পারছি না, তোমাকে আমি ভালোবাসি। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি আমার দেওর। কিন্তু সে দ্বিভাবে উত্তর দিল, আমি তোমাকে ভাইয়ের স্ত্রী নয়, আমার স্ত্রী হিসেবে দেখতে চাই। ভাইয়াকে ডিভোর্স দাও, আমাকে বিয়ে করো। আমি তোমাকে সব সুখ দেব যা তুমি পাওনি। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। আমার স্বামীর ভাই, যাকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, সে আমাকে এভাবে দেখে, এটা কতটা অস্বাভাবিক। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি চাপা স্বরে বললাম, যাতে বাড়ির অন্য কেউ শুনতে না পায়। তুমি আমার ভাইয়ের বউ, আমি জানি বুদি। সে আবার আমার কাছে এগিয়ে এলো। কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন তোমাকে দেখি, তোমার হাসি, তোমার চলাফেরা, তোমার রান্না, সব কিছুতে আমি মুগ্ধ। আমি জানি তুমি সুখী নও ভাইয়ার সাথে। আমি রাগে কাঁপতে লাগলাম। তুমি কি বলতে চাও আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নিয়ে তুমি মন্তব্য করছো? আমি শুধু সত্য বলছি বুদি। দেওর আমার হাত ধরার চেষ্টা করল, কিন্তু আমি সরে গেলাম। আমি দেখি কিভাবে ভাইয়া তোমার সাথে আচরণ করে। তুমি যে সম্মান, যে ভালোবাসা পাওয়ার অধিকারী, তা তুমি পাও না। আগে এসব বাজে কথা বন্ধ করো, আমি তীব্র কণ্ঠে বললাম। তুমি আমার দেওর এবং তাই থাকবে। এই বিকৃত চিন্তা মন থেকে দূর করো। বুদি, আমার অনুভূতি বিকৃত নয়। সে আমার চোখের দিকে তাকালো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে সব সুখ দেব যা তুমি পাওনি। এই গল্পটি শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিতা দাস। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অর্জুন দাস, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, রূপম আর দীপালি। রূপম ১৯ বছর বয়সী কলেজে পড়ে, দীপালি ১২ বছর বয়সী স্কুলে যায়। সেদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম। বাড়িতে আমরা একটা বড় পারিবারিক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম। অর্জুনের ছোট ভাই অনিকেত দাস আমাদের সাথেই থাকে। সে মাত্র বছর ৩ কাজে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। এখনও বিয়ে করেনি, নিজের ব্যবসা শুরু করার চেষ্টা করছে। আমি রাতে বাসি ভাতের পোলাও বানাচ্ছিলাম পরের দিনে অনুষ্ঠানের জন্য। সবাই ঘুমিয়ে পড়েছিল। অর্জুন অফিসের কাজে বাইরে গিয়েছিল, ফিরবে পরের দিন সকালে। হঠাৎ পেছন থেকে কে যেন আমার কোমর জড়িয়ে ধরল। আমি চমকে উঠে ঘুরে দেখি অনিকেত। এই কি করছো? আমি রাগী গলায় বললাম, নিজেকে ছাড়িয়ে নিয়ে। অনিকেত আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বলল, বুদি, আমি আর লুকাতে পারছি না, তোমাকে আমি ভালোবাসি। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার কান যা শুনল। কি বকছো তুমি? আমি চাপা গলায় বললাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে? না বুদি। সে আবার আমার দিকে এগোতে লাগল। আমি তোমাকে আমার দিদি হিসেবে নয়, আমার জীবন সঙ্গিনী হিসেবে দেখতে চাই। উস করতে পারছিলাম না যে আমার দেওর, যাকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, সে এভাবে কথা বলছে আমার সাথে। তুমি পাগল হয়ে গেছো? আমি বললাম। তুমি আমার দেওর আর আমি তোমার বৌদি, এসব কি বলছো তুমি? আমি জানি এটা অদ্ভুত লাগছে। সে আমার দিকে আরও এগিয়ে এলো। কিন্তু আমি তোমাকে দেখার পর থেকেই আমার মনে এই অনুভূতি। ভাইয়া তোমাকে ঠিক মতো দেখে না, আমি জানি। আমি তোমাকে সব সুখ দিতে পারি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো খারাপ স্বপ্ন দেখছি। এমন সময় হঠাৎ বাইরে থেকে একটা গাড়ির শব্দ শোনা গেল। ওটা কি? অনেকের চমকে উঠল। মনে হয় তোমার ভাইজা ফিরে এসেছে। আমি বললাম, যাও তুমি নিজের ঘরে যাও, আর কখনো এমন কথা বলবে না, না হলে আমি অর্জুনকে সব বলে দেব। অনেকের মুখ কালো করে চলে গেল। আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। কি করব এখন? অর্জুনকে বলবো না বলবো না? এতে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আমি ঠিক করলাম অনিকেতকে আর একটা সুযোগ দেব। হয়তো অতিরিক্ত মদ্যপান করেছিল, বা হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু পরের দিন থেকেই আমার মনে হতে লাগলো যে অনিকেত আমাকে অদ্ভুতভাবে দেখছে। যখনই আমি রান্নাঘরে একা থাকতাম সে সেখানে এসে যেত। আমি যতটা সম্ভব তার থেকে দূরে থাকার চেষ্টা করতাম। এমনভাবে কাজ ছিল কয়েকটা দিন।
একদিন সকালে যখন সবাই ঘরে ছিল না, অনিকেত আমার ঘরে ঢুকে পড়ল। আমি তখন কাপড় গুছাচ্ছিলাম। বুদি, আমি সিরিয়াস, সে বলল। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমার সাথে পালিয়ে যাও। আমার একটা বন্ধু আছে, তার একটা বাড়ি আছে পাহাড়ে, আমরা সেখানে থাকতে পারবো। অনিকেত, এসব কি বলছো তুমি? আমি রাগে চিৎকার করে উঠলাম। আমার 2টা বাচ্চা আছে, আমার একটা পরিবার আছে, কি মনে করছো তুমি? আমি সবার জন্য ব্যবস্থা করব, সে জোর দিয়ে বলল। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি। উস, ভকনা, আমি রাগে বললাম। এবার আমি সত্যি অর্জুনকে সব বলে দেব। অনিকেতের চোখ জ্বলে উঠল। ভাইয়া জানতে পারলে তোমার জন্যই খারাপ হবে, সে হুমকির সুরে বলল। ভাইয়া ভাববে তুমি আমাকে উৎসাহিত করেছ গো। আমি ভয় পেয়ে গেলাম। সত্যিই তো, কে বিশ্বাস করবে আমাকে? অর্জুনকে বিশ্বাস করবে তার ভাই এমন করতে পারে, নাকি ভাববে আমি? এদিকে অর্জুনের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। তার অত্যধিক কাজের চাপের কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। সে প্রায় রাত করে বাড়ি ফেরত, আমাদের কথা হতো না বললেই চলে। আমি ভাবছিলাম, অনিকেত কি সেই সুযোগ নিচ্ছে? পরের দিন অর্জুন আমাকে বলল, আমি 2 সপ্তাহের জন্য বিদেশে যাচ্ছি, নতুন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করতে হবে। আমি চিন্তিত হয়ে পড়লাম। 2 সপ্তাহ অনিকেতের সাথে একা, কিন্তু কি করব? আমি অর্জুনকে কিছু বলতে সাহস পেলাম না। অর্জুন যাওয়ার দিন আমাকে বলল, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে, আর অনিত তো আছেই, সে তোমাদের দেখাশোনা করবে। আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম, কিন্তু মুখে হাসি ধরে রাখলাম। অর্জুন চলে যাওয়ার পরের দিন আমি রূপম আর দীপালিকে নিয়ে আমার মার বাড়িতে চলে যাব ঠিক করলাম। কিন্তু ঠিক সেদিন সকালেই দীপালি অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর, বমি, এমন অবস্থায় বাইরে যাওয়া সম্ভব নয়। আমার মার বাড়িতে যাওয়ার পরিকল্পনা স্থগিত করতে হলো। সন্ধ্যার দিকে রূপমকার বন্ধুদের সাথে দেখা করতে বাইরে গেল। দীপালি ঘুমিয়ে পড়ল। আমি রান্নাঘরে ছিলাম, দীপালির জন্য স্যুপ বানাচ্ছিলাম। হঠাৎ পেছনে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম। ঘুরে দেখি অনিকেত দাঁড়িয়ে আছে, তার চোখে অদ্ভুত চাহানি। বুদি, আমি বুঝতে পারছি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, সে বলল, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। আমার হাতে ছুরিটা শক্ত করে ধরলাম। অনিকেত, তুমি যদি একটাও পা এগো, আমি চিৎকার করব। দীপালি ঘুমাচ্ছে, কিন্তু সে জেগে উঠবে। অনিকেত হাসল। দীপালি ঘুমাবে অনেকক্ষণ। আমি তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি গো। আমার বুক ধরফর করতে লাগলো। তুমি কি করলে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি একটা বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ালে? চিন্তা করো না, সে বলল। ওষুধটা ক্ষতিকর নয়, শুধু ঘুম পাড়িয়ে রাখবে কয়েক ঘন্টা। আমি দরজার দিকে দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু অনিকেত আমার পথ আটকে দাঁড়ালো। এভাবে পালাতে পারবে না, সে বলল। আমাদের কথা শেষ করতেই হবে আজই। আমি ভয়ে কাঁপছিলাম। আমার কাছে ছুরি আছে, আমি বললাম, ছুরিটা তুলে ধরে। অনিকেত হাসল। তুমি তুমি আমাকে আঘাত করবে বুদি? তুমি পারবে না। আগে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছিয়ে গেলাম, কিন্তু আমার পিছনে দেয়াল। আমি আটকা পড়ে গেলাম। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কে এলো এত রাতে? অনিকেত চমকে উঠল। কি আসতে পারে? সে বিটবিট করে বলল, ভাইয়া তো পরশু ফিরবে। ডরবেল বাজল। আমি দরজার দিকে দৌড়ালাম। অনিকেত আমাকে ধরতে গিয়েও থেমে গেল। হয়তো সেও ভয় পেয়ে গিয়েছিল। আমি দরজা খুলে দেখি রূপম আর তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। মা, আমরা মুভি দেখতে যাচ্ছি, রূপম বলল। দীপা কেমন আছে? সে ঘুমিয়ে আছে, আমি কাঁপা গলায় বললাম। রূপম, তুমি আমার সাথে ভেতরে এসো গো। রূপম আর তার বন্ধুরা ভেতরে এলো। অনিকেত ততক্ষণে অন্য ঘরে চলে গিয়েছিল। আমি রূপমকে সমস্ত ঘটনা বললাম। রূপম রাগে লাল হয়ে গেল। আমি এখনই বাবাকে ফোন করব, সে বলল। অনিকেত কাকু এরকম করতে পারে? আমি বিশ্বাস করতে পারছি নাকি। না, তোমার বাবাকে এখন কিছু বলো না, আমি বললাম। আমরা আজ রাতে তোমার দাদুর বাড়িতে চলে যাই। কালকে তোমার বাবা ফিরলে আমি সব বলবো। আমরা দীপালিকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। অনিকেত আমাদের আটকাতে পারল না, কারণ রূপমের বন্ধুরা ছিল আমাদের সাথে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন অনিকেত বারান্দায় এসে দাঁড়ালো। তোমরা কোথায় যাচ্ছ? সে জিজ্ঞেস করল। দীপার অবস্থা খারাপ, আমি বললাম। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি তোমাদের সাথে যাব, সে বলল। না, তুমি বাড়িতে থাকো, আমি দৃঢ়নে বললাম। রূপম আর তার বন্ধুরা আছে আমার সাথে। আমরা গাড়িতে উঠে চলে গেলাম। আমার মনে হচ্ছিল অনিকেত বুঝে গিয়েছিল যে আমি মিথ্যা বলছি, কিন্তু সে কিছু করতে পারল না। আমরা আমার বাবার বাড়িতে চলে গেলাম। পরের দিন সকালে আমি অর্জুনকে ফোন করে সবকিছু বললাম। সে বিশ্বাস করতে পারছিল না। আমি আজই ফিরে আসছি, সে বলল। অর্জুন ফিরে এলো সেদিন সন্ধ্যায়। সে সোজা আমার বাবার বাড়িতে এলো। আমি বিশ্বাস করতে পারছি না, সে বারবার বলছিল। অনিকেত এরকম করতে পারে? আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, আমি বললাম, কিন্তু এটাই সত্য। অর্জুন আমাদের নিয়ে বাড়ি ফিরে গেল। অনিকেতকে ডেকে নিয়ে কথা বলল একান্তে।
কি কথা হলো আমি জানি না, কিন্তু পরের দিন সকালে অনিকেত চলে গেল বাড়ি থেকে। কয়েক সপ্তাহ পর আমরা জানতে পারলাম অনিকেত কি দেশে চলে গিয়েছে। সেখানে সে একটা চাকরি পেয়েছে। সে আর কখনো ফিরে আসেনি। ঘটনাটা আমাদের পরিবারকে গভীরভাবে প্রভাবিত করেছে। অর্জুন আর আমার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল প্রথমে, কিন্তু ধীরে ধীরে আমরা আবার কাছাকাছি আসতে শুরু করলাম। অর্জুন বুঝতে পেরেছিল আমাদের সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছিল সেটাকে সারাতে হবে। সে আমার সাথে আরো বেশি সময় কাটাতে শুরু করলো। আমাদের মধ্যে যোগাযোগ বাড়ল। 1 বছর পর আমরা শহর ছেড়ে একটা ছোট্ট গ্রামে চলে গেলাম, যেখানে অর্জুন একটা নতুন ব্যবসা শুরু করলো। সেখানে আমরা নতুন করে শুরু করলাম আমাদের জীবন। সেই ঘটনাটা আমাদের শিখিয়েছিল যে পারিবারিক সম্পর্কে সবসময় সতর্ক থাকতে হয়। কখনো কখনো যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। অনিকেতের ব্যাপারটা আমাকে শিখিয়েছিল মানুষকে চেনা বড় কঠিন। তুমি কারো একসাথে থাকতে পারো, কিন্তু তার মনের ভেতরে কি আছে তা হয়তো কখনোই জানবে না। আমার জীবনে যা ঘটেছিল তা থেকে আমি শিখেছি যে নিজের অন্তর্দৃষ্টি আর সতর্কতাকে কখনো উপেক্ষা করা উচিত নয়। আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, বুঝতে পারি এই ঘটনাটাই আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। অর্জুনের সাথে আমার সম্পর্ক আগের চেয়ে অনেক গভীর হয়েছে। আমরা যোগাযোগের গুরুত্ব বুঝতে পেরেছি। আমাদের সন্তানরাও বড় হয়েছে, তারা এখন নিজেদের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে। গ্রামে আসার পর আমাদের জীবনে নতুন একটা রহস্য যোগ হয়েছে। আমাদের বাড়ির পাশেই ছিল একটা পুরানো বাড়ি, যার মালিক কেউ ছিল না। লোকে বলতো বাড়িটায় ভূত আছে। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু একদিন রাতে আমি দেখলাম সেই বাড়ির জানালায় আলো জ্বলছে। আমি অর্জুনকে ডাকলাম, কিন্তু যখন সে এলো তখন আলো নিভে গিয়েছিল। পরের দিন আমি গ্রামের প্রবীণদের কাছে বাড়িটার ইতিহাস জানতে চাইলাম। তারা বলল 50 বছর আগে সেই বাড়িতে একটা পরিবার থাকত। একদিন হঠাৎ করে তারা অদৃশ্য হয়ে গেল। কেউ জানে না তাদের কি হয়েছিল। আমার কৌতূহল বাড়তে লাগল। আমি সেই রহস্যময় বাড়ির সম্পর্কে আরও তথ্য জানতে চাইলাম। একদিন আমি সাহস করে সেই বাড়ির কাছে গেলাম। বাইরে থেকে দেখলাম বাড়িটা যদিও পুরনো, কিন্তু ভাঙা নয়। দরজা তালাবদ্ধ ছিল। আমি জানালা দিয়ে ভেতরে উঁকি মারলাম, কিন্তু কিছুই দেখা গেল না অন্ধকারের কারণে। আমি আশেপাশে ঘুরতে লাগলাম। বাড়ির পেছনের দিকে একটা ছোট্ট বাগান ছিল। সেখানে দেখলাম একটা পুরানো কুয়া। আমি কুয়ার কাছে গেলাম। ঝোঁকে দেখার চেষ্টা করলাম কুয়ার ভেতরে কি আছে। হঠাৎ আমার পা পিছলে গেল। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম কুয়ার মধ্যে, কিন্তু কেউ যেন আমাকে ধরে ফেলল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি একজন বয়স্ক মহিলা। তিনি আমাকে ধরে রেখেছিলেন। সাবধানে মা, তিনি বললেন, এই কুয়ায় অনেক রহস্য লুকিয়ে আছে। কি? আমি ধন্যবাদ দিলাম তাকে। আপনি কি এই বাড়ির সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, আমি জানি, তিনি ধীরে ধীরে বললেন। আমি এই বাড়ির সাথে গভীরভাবে যুক্ত। আমার নাম অরুণিমা। তিনি আমাকে বললেন তিনি সেই অদৃশ্য হয়ে যাওয়া পরিবারের একমাত্র জীবিত সদস্য। তিনি আমাকে একটা গল্প শোনালেন যা আমার জীবন বদলে দিয়েছিল। 50 বছর আগে তিনি শুরু করলেন। এই বাড়িতে আমার ভাই আর তার পরিবার থাকত। আমার ভাইয়ের একটা ব্যবসা ছিল। একদিন তিনি একটা প্রাচীন বস্তু কিনলেন একজন পথিকের কাছ থেকে। সেটা ছিল একটা ছোট্ট পাথরের বাক্স। তিনি সেটা বাড়িতে নিয়ে এলেন। অরুণিমা বললেন সেই বাক্সের ভেতরে ছিল একটা অদ্ভুত পাথর। সেই পাথর নাকি অলৌকিক ক্ষমতা রাখত। যে এটা স্পর্শ করত সে নাকি অদৃশ্য হয়ে যেতে পারত কিছুক্ষণের জন্য। আমার ভাইয়ের ছেলে অনির্বাণ একদিন সেই পাথর স্পর্শ করল। অরুণিমা বললেন সে সত্যি অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে গেলাম, কিন্তু কিছুক্ষণ পর সে ফিরে এলো। সে বলল সে যখন অদৃশ্য ছিল তখন সে অন্য একটা জগৎ দেখতে পেয়েছিল গো। অরুণিমার কথা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু তার চোখে এমন একটা সততা ছিল যে আমি সন্দেহ করতে পারছিলাম না। তারপর কি হলো? আমি জিজ্ঞেস করলাম। পরের দিন আমার ভাই আর তার পরিবারের সবাই সেই পাথর স্পর্শ করল। অরুণিমা বললেন তারা সবাই অদৃশ্য হয়ে গেল, কিন্তু তারা আর ফিরে আসেনি। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে তারা কোথায় গেল? আমি জানি না, অরুণিমা বললেন। আমি সেদিন বাড়িতে ছিলাম না। যখন ফিরলাম দেখি বাড়ি খালি। কিন্তু পাথরটা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সেটা এখনও এই বাড়িতে আছে, অরুণিমা বললেন। আমি জানি কোথায় আছে, কিন্তু আমি এটা স্পর্শ করিনি। আমি ভয় পাই। আমি অরুণিমাকে বললাম আমি সেই পাথর দেখতে চাই।
তিনি প্রথমে রাজি হলেন না, কিন্তু আমার অনুরোধে শেষে তিনি রাজি হলেন। তিনি আমাকে সেই বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তার কাছে চাবি ছিল। ভেতরে বাড়িটা ধুলো ভরা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সব জিনিসপত্র ঠিকঠাক ছিল, যেন পরিবারটি মাত্র কিছুদিন আগে বাড়ি ছেড়েছে। অরুণিমা আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। সেই ঘরে একটা বড় আলমারি ছিল। তিনি আলমারি খুললেন। ভেতরে ছিল একটা ছোট্ট পাথরের বাক্স। এটাই সেই বাক্স, তিনি বললেন। আমি বাক্সটা খুললাম। ভেতরে দেখলাম একটা ছোট্ট কালো পাথর। এটা আকারে ছোট, কিন্তু আশ্চর্যজনকভাবে ভারী। এটাই সেই পাথর, আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অরুণিমা বললেন। তুমি এটা স্পর্শ করবে না, বিপদ হতে পারে। কি? আমি পাথরটার দিকে তাকিয়ে রইলাম। কালো পাথরের ভেতর যেন কিছু নড়াচড়া করছিল। আমি সেটা স্পর্শ করার প্রবল ইচ্ছা অনুভব করলাম, কিন্তু অরুণিমার কথা মনে পড়ল। আমি হাত সরিয়ে নিলাম। আমি এটা নিয়ে যেতে চাই, আমি বললাম। আমি এটা গবেষণা করাতে চাই। উনা, অরুণিমা দ্বিধাভাবে বললেন। এটা এখানেই থাকবে, এটা বিপজ্জনক। আমি সরিনি, কিন্তু আমার মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। আমি রাতে ফিরে আসব, পাথরটা নিয়ে যাব। সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি চুপি চুপি সেই বাড়িতে গেলাম। আমি জানতাম চাবি কোথায় থাকে, অরুণিমা আমাকে দেখিয়েছিলেন। আমি বাড়ির ভেতরে ঢুকলাম। টর্চের আলো পথ দেখতে দেখতে সেই ঘরে পৌঁছালাম। আলমারি খুললাম, বাক্সটা তুলে নিলাম। হঠাৎ পেছন থেকে একটা শব্দ শুনলাম। কে যেন আমার নাম ধরে ডাকল। আমি ঘুরে তাকালাম, সেখানে কেউ ছিল না। কে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। আবার শব্দটা শুনলাম। এবার বুঝলাম শব্দটা আসছে বাক্সের ভেতর থেকে। আমি বাক্স খুললাম। পাথরটা আগের চেয়ে উজ্জ্বল দেখাচ্ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমাদের মুক্ত করো, আবার শব্দ হলো। আমরা অদৃশ্য জগতে আটকা পড়েছি, আমাদের ফিরে আসতে সাহায্য করো গো। আমি বুঝতে পারলাম এগুলো অরুণিমার ভাই আর তার পরিবারের কণ্ঠস্বর। তারা অদৃশ্য জগতে আটকা পড়েছে 50 বছর ধরে। কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। পাথরটা স্পর্শ করো, তারা বলল। তুমি আমাদের কাছে আসবে, তারপর আমরা সবাই একসাথে ফিরে আসতে পারবো। আমি দ্বিধায় পড়লাম, এটা কি ঠিক হবে নাকি এটা একটা ফাঁদ? হঠাৎ আমার পেছনে কেউ এলো। অরুণিমা। না, তিনি চিৎকার করে উঠলেন। ওরা মিথ্যে বলছে, ওরা তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। যারা সেই জগতে যায় তারা আর ফিরে আসতে পারে না। আমি দ্বিধায় পড়লাম, কাকে বিশ্বাস করব, অরুণিমাকে নাকি পাথরের ভেতর থেকে আসা কণ্ঠস্বরগুলোকে? সুমিতা? হঠাৎ আমার পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনলাম। আমি ঘুরে তাকালাম। অর্জুন, তুমি এখানে কি করছো? অর্জুন আমাকে জিজ্ঞেস করল। আমি সবকিছু বললাম তাকে। সে বিশ্বাস করতে পারছিল না। আমরা এখান থেকে চলে যাই, সে বলল। এসব মাথা গরম করার জিনিস গো। কিন্তু পাথরটা থেকে তখনও শব্দ আসছিল। আমাদের সাহায্য করো, সাহায্য করো। অর্জুন বাক্সটা আমার হাত থেকে নিয়ে নিল। আমি এটা জঙ্গলে ফেলে দেব, সে বলল। না, অরুণিমা আর আমি একসাথে চিৎকার করে উঠলাম। অর্জুন আমাদের দিকে অবাক হয়ে তাকালো। কি হয়েছে? আমরা বোঝাতে গেলাম, কিন্তু তখন আর দেরি হয়ে গিয়েছিল। অর্জুন ইতিমধ্যেই পাথরটা স্পর্শ করে ফেলেছিল, আর তারপরেই চোখের সামনে সে অদৃশ্য হয়ে গেল। অর্জুন, আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো উত্তর এলো না। আমি কাঁদতে শুরু করলাম। কি করব আমি এখন? অর্জুন কোথায় গেল? অরুণিমা আমার কাঁধে হাত রাখলেন। তুমি তাকে ফিরিয়ে আনতে পারো, তিনি বললেন, কিন্তু এর জন্য তোমাকেও পাথরটা স্পর্শ করতে হবে গো। কিন্তু আপনি তো বললেন যারা যায় তারা ফিরে আসে না। সাধারণত না, তিনি বললেন, কিন্তু একটা উপায় আছে, আমি জানি। কিভাবে গো? তিনি আমাকে বললেন, সেই অদৃশ্য জগতে যাওয়ার পর আমাকে অর্জুনকে খুঁজে বের করতে হবে। তারপর একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। সেই মন্ত্র উচ্চারণ করলে আমরা ফিরে আসতে পারবো। কিন্তু সাবধান, তিনি বললেন, তুমি সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না। যত বেশিক্ষণ থাকবে তত বেশি ফিরে আসা কঠিন হবে গো। আমি সাহস করে পাথরটা স্পর্শ করলাম, আর তারপরেই আমি অনুভব করলাম আমার শরীর হালকা হয়ে যাচ্ছে। আমার চারপাশের পৃথিবী অদৃশ্য হয়ে গেল। আমি চলে গেলাম এক অদ্ভুত জগতে। সেই জগতে সবকিছু উল্টো ছিল। আকাশ ছিল কালো, কিন্তু তারা ছিল না। মাটি ছিল সবুজ, গাছপালা ছিল বেগুনি রঙের। আমি অর্জুনকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর আমি দেখলাম সে একটা বেগুনি গাছের নিচে বসে আছে। অর্জুন, আমি চিৎকার করে উঠলাম। সে আমার দিকে তাকালো, তার চোখে ভয়। সুমিতা, তুমি কেন এলে? এখান থেকে বেরোনোর উপায় নেই গো। আছে, আমি বললাম। আমাকে অরুণিমা বলেছেন কিভাবে বেরোতে হয়। আমরা একটা মন্ত্র উচ্চারণ করব গো। আমি অর্জুনকে মন্ত্রটা শেখালাম। আমরা দুজনে একসাথে উচ্চারণ করলাম, কিন্তু কিছুই হলো না। দেখো, এটা কাজ করে না।
অর্জুন বলল। আমি হতাশ হয়ে পড়লাম, কিন্তু আমি হাল ছাড়া রাজি ছিলাম না। আমরা আবার চেষ্টা করব, আমি বললাম। আমরা আবার মন্ত্র উচ্চারণ করলাম। এবার আমরা অনুভব করলাম আমাদের শরীর আবার ভারী হয়ে উঠছে। আমরা ফিরে আসছিলাম। আমরা ফিরে এলাম সেই ঘরে যেখান থেকে আমরা গিয়েছিলাম। অরুণিমা সেখান অপেক্ষা করছিলেন। তিনি আনন্দে কেঁদে ফেললেন আমাদের দেখে। তোমরা ফিরে এসেছ, তিনি বললেন। আমি ভেবেছিলাম হয়তো আর দেখা হবে না কি। আমি অর্জুনকে জড়িয়ে ধরলাম। আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি, আমি বললাম। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারিনি, সে বলল। অরুণিমা বাক্সটা নিলেন। এবার আমি এটা এমন জায়গায় লুকিয়ে রাখব যেখান থেকে কেউ এটা পাবে না, তিনি বললেন। আমরা তাকে ধন্যবাদ দিলাম আর বাড়ি ফিরে গেলাম। আমরা আমাদের অভিজ্ঞতা কাউকে বলিনি, কে বিশ্বাস করবে আমাদের? পরের দিন আমরা খবরের কাগজে দেখলাম অরুণিমা মারা গিয়েছেন। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা, বয়স 105 বছর। তারপর আমরা আবার সেই বাড়িতে গেলাম, কিন্তু বাক্সটা খুঁজে পেলাম না। অরুণিমা যেমন বলেছিলেন তিনি সেটা এমন জায়গায় লুকিয়ে রেখেছিলেন যেখান থেকে কেউ পাবে না। আজ বছর 10 পর আমি আবার সেই বাড়ির কাছে যাই। বাড়িটা এখন একটা পর্যটন কেন্দ্র হয়েছে। লোকে আসে ভূতের গল্প শুনতে। আমি জানি সেখানে ভূত নেই, কিন্তু আছে এক অদ্ভুত রহস্যময় অতীত। একটা অতীত যার সাথে আমি আর অর্জুন যুক্ত। এটাই আমার গল্প। একটা গল্প যা শুনলে হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্য। আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। নামটা হলো কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে। তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ, রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না আগে। রাকিবের মনটা ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। খুব একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি, রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখে মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের ওপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হলো, মাকে সাহায্য করতে হলো। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম, তোর খুঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেব। রাকিব মাথা নাড়াল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়,
ঢাকায় ভাড়া বাসায় থাকবি? ও, সাজিদ বলল, তোকে তো জানি, ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে। আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না, সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এলো। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কো, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল, একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্র মহিলা বসে আছেন, বয়স 40-এর কাছাকাছি, হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। গুড। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি। এমা 3 বছর ধরে। ভালো, আমরা গ্রামে স্কুলে কাজ করি, আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গো। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাবো, 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বেরিয়ে এলো। মনটা একটু হালকা লাগলো, হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখে মা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল, বাকি 5 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি গো। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে, রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এলো এনজিও থেকে, চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হলো, কিন্তু সাথে সাথে চিন্তাও হলো, জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে, সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন, তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো, প্রথম 3 মাস ভাড়া লাগবে না গো। রাকিবের চোখে পানি এলো। স্যার, আপনি? গুড, তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এলো। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে 1 দিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার, একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়, ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় জন। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা, বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝলে এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করেও ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছো? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা, তুমি ওষুধ খেয়েছো তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে, তুমি চিন্তা করো না মা। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি, তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে, তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক, তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়।
তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হলো। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে গো। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও ভালো, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত। রাকিব হেসল, মা, এখনো সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি। কি মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে যায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে, কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালায়, আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে। কি? রাকিব অবাক হলো, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হলো। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হলো। বন্ধু রাজি হলো মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা, সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেলো, অনেক গল্প করলো, হাসলো। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো তানিয়া। একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সবকিছু দেখেছি। তুমি আমার সমস্যা নয়, আমি তোমাকে চাই, তোমার আমার টাকা বা স্ট্যাটাস নয়, গোল। রাকিবের চোখে পানি এলো। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না। ঘি, তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকালো, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না, ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল, আমার পরিবার আমাকে বিশ্বাস করে, আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে, আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না, সারা রাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসো। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল, মাকে এসব কথা বলল, তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ, তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা, তুমি তাকে দেখলে পছন্দ করবে কি? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে, সমস্যা হবে না আগে। মিথিলা খুশি হল। ভাইজান, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল, হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। অন্য সমস্যা এলো অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল, কিন্তু যখন জানল রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছ, তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে, এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না, আমি রাকিবকে ভালোবাসি। ও, ভালোবাসা দিয়ে সংসার চলে নাকি? তানিয়ার মা বললেন, বাবা, মা রাকিব খুব সৎ এবং পরিশ্রমী, সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে,
এরকম মানুষ এখন কমই আছে কি। তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই, আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল, তারপর বলল, আমি জানতাম এটা হবে কি, তুমি হাল ছেড়ে দিও না, আমি তাদের বোঝাবো। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব, গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াবো, এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হব কি। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু রাকিব চিন্তায় ছিল, বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল ৫,০০০ টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারবো না আগে, এটা উপহার, তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন কি, তুমি ভালো থাকো এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিও ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি, আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি, তুমি প্রজেক্ট ম্যানেজার হবে, বেতন হবে ৩৫,০০০ টাকা কি। রাকিব বিশ্বাস করতে পারল না, ৩৫,০০০ টাকা, এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য, তুমি পারবে কি, ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল, সব বলল। মা কাঁদতে লাগল, খুশির কান্না। ভাইয়া, আল্লাহ তোমার ভালো করেছে, তুমি অনেক কষ্ট করেছ কি। খিমা বলল, মা, এখন আমরা ভালো থাকব, মিথিলার পড়াশোনা ভালো হবে, তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এলো, সিম্পল কিন্তু সুন্দর। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে, রাকিবের বন্ধুরা এসেছে, এনজিও অফিসে সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছে, লাল শাড়িতে রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো, সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমের। তারা ঠিক করে মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হলো না, বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে কি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা, আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এলো। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে, সে খুব মন দিয়ে পড়ছে, তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়, 15টা গ্রামে কাজ করতে হবে, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল, সকাল থেকে রাত পর্যন্ত কাজ, কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে, সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনাও করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে, মায়ের ভালো চিকিৎসা হচ্ছে, মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা কি। হ্যাঁ, মনে আছে, তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারবো। তানিয়া হাসল। চলো আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগলো, কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল পরীক্ষা দিল, রেজাল্ট আসল, সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল, রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল, তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য, তুমি আমার জন্য সব ত্যাগ করেছ কি। মিথিলা কাঁদতে কাঁদতে বলল, না রে, এটা তোর নিজের যোগ্যতা, তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, তার মনে পড়ল বাবার কথা, বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়ালো। কি ভাবছ?
বাবার কথা ভাবছি, সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু, আমাদের আরও অনেক পথ যেতে হবে, তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, বেতন 55,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজে 3য় বর্ষে, সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ, তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কেনা, 2 বিঘা জমি, সেখানে স্কুল করবে তারা। ব্যাংক থেকে লোন নিল আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হলো। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হলো। নাম দেওয়া হলো আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষায় আলো, শিক্ষায় মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এলো। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম, লেখাপড়া করতে পারিনি ঠিকমতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হলো। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হলো, দ্বিতীয় মাসে 100, তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না, মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 500 বাচ্চা পড়ছে, 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে আলোর পাঠশালা গিয়ে একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার, সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দিয়ে। মা সুস্থ এবং খুশি, তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা গিয়ে এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না, তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়ালো, হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম, আজ আমার নিজের স্কুল আছে, 1000 বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি। তানিয়া বলল, জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। রাকিবে হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ালো। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়, গু। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল, বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি কি? হঠাৎ অনন্যা দৌড়ে এলো। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখালো, একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল দাদু, বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব মাসির মতো, তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। 2য় অধ্যায়, চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজ দেখাও। রাকিব সব কাগজ দেখালো। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে।
কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল, তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হলো। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক, কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল, সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব, তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছো, আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার গো। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বললেন। প্রশাসক বিশ্বাসটা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে, জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল, সবাই খুশি, বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি, কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয়ও। চতুর্দশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এলো। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে, তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এলো আলোর পাঠশালা দেখতে। সে সব দেখল, শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ, আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গো। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তামিয়ার রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এলো, 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কেনা, নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজান, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও, আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। গো, চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেয়া হলো আলোর পাঠশালা 2। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5000 বাচ্চা ভর্তি হলো। রাকিবের স্বপ্ন আরও বড় হলো। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টাই আলোর পাঠশালা গো আছে। 5টা জেলায় প্রায় 3000 বাচ্চা পড়ছে, 200 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল, ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে, মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল, খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো গো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন, ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হলো। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন, একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিক্সা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক চারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হলো, সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো।
তার মনে মনে পড়ল সেই দিনের কথা, যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়ালো। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫ম অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৫৫। তার 10টাই আলোর পাঠশালা আছে। 10টা জেলায় ৬,০০০ বাচ্চা পড়ছে, ৪০০ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতি নাতুন্নিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে, বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এলো। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু 3টে জিনিস: স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ালো। আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হলো রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগলো। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছো, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55, চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনো সেই আগুন। তার এখন 25টাই আলোর পাঠশালা আছে, 15,000 বাচ্চা পড়ছে, 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, 3 বছর আগে মারা গেছেন, শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়ারকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে যায়, মাসির মতো ডাক্তার হতে যায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন গো। রাকিব হেসে বলল, বাবা, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই, সেটা কোনো টাকাই কেনা যায় না। আগে তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল, তারপর বলল, জীবনের অর্থ হলো অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ালো। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল খোমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম, তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হেসে বলল, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ, তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গো।